আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজকে বাংলাদেশ থেকে খবর পেলাম, ঢাকার বন্ধুরা বলল ঈদের চাইতেও নাকি ঢাকা আজকে ফাঁকা। সারা বাংলাদেশ থেকে খবর পেলাম যে সারা বাংলাদেশের একই অবস্থা, সারা দেশটাই থমথমে। কি হতে যাচ্ছে সবার মনের মধ্যে একটা অজানা ভয়, আতঙ্ক, একটা সংশয় কাজ করছে। কেন শহর জুড়ে এই কবরের নিস্তব্ধতা? কেন অবিশ্বাস্য নীরবতা? এটাই ম্যাজিক। সব দল প্রস্তুত। আমার ধারণা বাংলাদেশ আরো অস্থিরতার মধ্যে গিয়ে পড়বে, আরো অস্থিতিশীল অবস্থায় পড়বে এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক অভিযাত্রা সেটি গভীর খাদের মধ্যে পড়বে। ডক্টর ইউনূস গত 17 মাসে দেশটার রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার সবকিছুকে এমনভাবে গুঁড়া গুঁড়া করেছেন, ধ্বংস করেছেন, এই বাংলাদেশকে চালাতে খুব কষ্ট হবে। গতকাল ঢাকা শহরের বেশ কয়েকটা জায়গায় জামাত বিএনপি মারামারি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ রাতের দিকে হল থেকে ছাত্র শিবির, ছাত্রদলের অনেককে বের করে দেওয়া হয়েছে। বগুড়ায় বিএনপির একজন কর্মীর চোখ তুলে নিয়েছে জামাত এবং সেই সংবাদ পেয়ে সেই বিএনপির কর্মীর মা হার্ট ফেল করে মারা গেছেন। আজকের 2-3টা ঘটনায় মনে হচ্ছে যে প্রশাসন আসলে বিভক্ত। কেউ কেউ দাবি করছেন এদিকে অপরাধী চক্র, কিশোর গ্যাং তারাও সক্রিয় রয়েছে। কালকে অনেক কেন্দ্রেই কিন্তু মারামারি হবে। 68টা জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। আমরা বলছি না, এটা পুলিশের আইজি পর্যন্ত স্বীকার করছেন এবং তারা চেষ্টা করছেন এই হামলার ঝুঁকিটা কমাতে। কাল প্রচুর সহিংসতা হবে, প্রচুর সন্ত্রাসী কার্যকলাপ হবে, প্রচুর রক্তপাত হবে এবং অলরেডি আপনারা দেখেছেন যে সংখ্যালঘু নির্যাতন শুরু হয়ে গেছে। তো এরকম একটা সারা দেশব্যাপী একটা অরাজকতার মধ্যে স্থিত হতে যাচ্ছে। আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি, তারা এই বাংলাদেশকে রক্ষা করবার জন্যই যদি কেউ যান, সাবধানে থাকবেন, নিজের জানটা নিয়ে যেন নিরাপদে বাসায় ফিরতে পারেন। এবং বাংলাদেশ তার সামনে অন্ধকারাচ্ছন্ন দিন, তার সামনে ভীষণ অনিশ্চয়তা। এর থেকে উদ্ধার পেতে হলে প্রথম করণীয় সারা বিশ্ব অলরেডি কনসার্ন এক্সপ্রেস করেছে, উদ্বেগ প্রকাশ করেছে এবং কালকে আমরা তো বললে অনেক কিছুই আপনারা শুনতে চান না, কিন্তু কালকে বিশ্ববাসী দেখবে। ওরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে। কিন্তু ভারত এখন চুপ থাকবে না। ভারত বাংলাদেশের একটা যেন তেন নির্বাচন আর পশ্চিমবঙ্গের নির্বাচনের অপেক্ষায় ছিল। এখন ভারত আর বসে থাকবে না। ভারত তার মুডে কাজ করবে, অর্থাৎ আপনি ভারতকে যুদ্ধে নামবে না, সে তার মতো করে নামবে। আবার যুদ্ধে তাকে যেতে দিবেন না, তাও সে শুনবে না, সে তার মতো করবে। ভারত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। আপনি কোনো ফাঁদে ফেলে বা উস্কে দিয়ে বা তাকে বাধ্য করে কিছু করাইতে পারবেন না। ভারত স্বাধীন সিদ্ধান্ত নেবে। তো ভারতের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, এটা অবশ্যই ককরোচ পার্টির বিরুদ্ধে পক্ষে যারা কাজ করতেছে, এদের বিরুদ্ধে যারা, এদের পক্ষে যারা ফান্ডিং করতেছে, অবশ্যই সেটা ভারতের বাইরের শক্তি নিঃসন্দেহে, এবং ভারতের ভিতরের শক্তিও আছে, শুধু বাইরের শক্তি বললেন। আসলে শুভেন্দু অধিকারীর যে বিজয়, অর্থাৎ বিজেপির যে বিজয়, এই যে আইএসআই এর পরাজয়, এমনকি যেই দেশে তিনি থাকেন তাদেরও ঘাটির পরাজয়, এটা মেনে নিতে পারতেছে না তারা। তাই তারা এই একটা উছিলা, কারণ খলের কোনোদিন ছলের অভাব হয় না, খলের ছলের অভাব হয় না। উনি না থাকলে, এই বিচারপতির কোনো বিবৃতি না থাকলেও তারা অন্য কোনো বক্তব্য ইস্যু করে তারা চলে আসতো অন্য নামে। তারা এই নামটাকে পছন্দ করেছে। আমরা জানি, আমরা এগুলি বুঝি, এখন তো বুঝি কোনটা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগরিদম। আমি অনেক এক্সপার্টদের বলি যে আমরা এত কিছু লিখি, বলি আমাদেরটা ভাইরাল হয় না কেন, আমাদেরটা মানুষের কাছে পৌঁছে না কেন? বলছে না পৌঁছালে কিভাবে পৌঁছবে? এদেরটা এত দ্রুত পৌঁছে যাওয়ার কারণে মানুষের কাছে। আমি বললাম তো, বিজেপি পশ্চিমবঙ্গ যখন দখলে নিয়েছে,
ক্ষমতায় চলে গিয়েছে, জি, উনি ওই আম আদমি পার্টির স্পোক্স পার্সন ছিলেন এবং তাদের জন্য কি যেন উপদেষ্টা ছিলেন। এমনকি আম আদমি পার্টিকে ক্ষমতায় আনার পেছনে এই ব্যক্তির অনেক অবদান রয়েছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু ভারত হচ্ছে এমন একটা দেশ, আপনি ওইখানে চেঞ্জি বিপ্লব ঘটাইতে পারবেন না, সম্ভব না। যদি হইতো তাহলে এগুলো বহুভাবে ট্রাই করা হয়েছে। পাঞ্জাবের কৃষক বিদ্রোহ, তারপর কিছুদিন দেখলাম খালিস্তান নিয়ে টানা হেঁচড়া, এমনকি বিভিন্ন পৃথিবীর বড় বড় সরকার দেশ তাদের পক্ষে ছিল। ভারতকে যদি আপনি বাংলাদেশ বা পাকিস্তানের মতো মনে করেন তাহলে ভুল হবে। ভারতের রাজ্যে, ভারতের অনেকগুলো রাজ্য রয়েছে, অনেক ভাষাভাষীর মানুষ, অনেক চিন্তা চেতনার মানুষ। আপনি চাইলেও তাদের পক্ষে আনতে পারবেন না। পাশাপাশি ভারতের সেনাবাহিনীকে আপনি ম্যানেজ করতে পারবেন না। ভারতের সেনাবাহিনীকে ম্যানেজ করতে পারে না বলেই তো আজ পর্যন্ত কোনোদিন সামরিক কূ হয় নাই এবং হবেও না। ভারতের সে সম্ভাবনা নেই। আর যদি কোনোদিন ভারতের সামরিক কূ হয়ে যায়, তাহলে তো ভারত টিকবে না। এটা ভারতীয়রাও জানে। ভেঙে চুরে যাবে। তাছাড়াও ভারতের যে সেনাবাহিনী তারা কখনোই রাজনীতিতে খুব একটা ইন্টারেস্ট ফিল করেন না। তার কারণে এই জেনজি বলেন, গেঞ্জি বলেন, ককরোচ বলেন সেখানে কাজ করবে না। বরং ভারতের জন্য এই ককরোচ পার্টি হুমকি নয়। ভারতের জন্য হুমকি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ভারতের জন্য এই মুহূর্তে পাকিস্তানের চাইতেও বেশি বিপজ্জনক। যেটা আমি বারবার বলি। জি, ঠিকই বলেছেন। ফলোয়ার্স বাড়ানোর জন্য টাকা দিয়ে প্রমোশন কেনা যায়। জি। এখানে বিলিয়ন ডলার খরচ মিলিয়ন ডলার খরচ করলেই হয়ে গেল। বিলিয়নও করতে হবে না। আরো কম খরচ করলেও হয়ে যাবে। কারণ আমরা জানি যে কিছু ভারত বিরোধিতা করার জন্য পাকিস্তান আর বাংলাদেশ এখানে আপনি পেয়ে যাবেন। যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম, এখানে তো আপনি পেয়ে যাবেনই। বাংলাদেশে ভারত বিরোধিতায় গিজ করে। আজকেও দেখলাম বাংলাদেশের একজন লেখক, তিনি লিখেছেন যে ভারতের ২০ কোটি মানুষের জন্য নাকি আলাদা দেশ দরকার। এই বাংলাদেশ থেকে লিখেছে। এখন যদি কলকাতা থেকে কেউ লেখে যে বাংলাদেশের ১.৫ কোটি হিন্দুর জন্য আলাদা দেশ দরকার, তাইলেই কিন্তু বলবে, এই যে দেখো ভারত কি বলতেছে, এই যে দেখো ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করলো। কিন্তু বাংলাদেশের একজন লেখক লিখেছে, আজকে নাকি কালকে পোস্ট দিয়েছে, একজন আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে। এবং সে কিন্তু জেনাতন লোক না। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের মগজে শয়নে স্বপনে কাজ করতেছে। তো এরা তো ককরোচ পার্টিতে গিয়ে যোগ দিবে স্বাভাবিক। ককরোচ পার্টিতে আপনি যেটা যে বললেন, ঐরকম নিরাপদ দেশে থাকলে, ঐরকম আশ্রয় পেলে, ঐরকম সুযোগ সুবিধা পেলে আমরাও এরকম ককরোচ পার্টির মতো এরকম অনেক কিছু করে দিতে পারবো, করতে পারবো। কিন্তু আমরা সবসময় স্রোতের বিপরীতে কাজ করি। তাই আমরা টাকা হইলেও পারবো না। কারণ হলো যে আমরা স্রোতের বিপরীতে মানুষ টাকা দিলেও আপনি পাবেন না। স্রোতের পক্ষে পাবেন। স্রোতের বিপরীতে দিলেও আপনি পাবেন না। বাংলাদেশে টাকা দিয়ে ৫ টা চিন্তক পয়দা করেন না, দেখি হয় কিনা? হবে না। আপনি বাংলাদেশে ৫ জনকে ৫ কোটি টাকা দেন, দিয়ে আমাদের মতো কথা বলতে বলেন। মুক্ত চিন্তা চর্চা করতে বলেন। কেউ বলবে না। কারণ তার জীবনের ডর আছে। কারণ আমরা জেনে বুঝে আমাদের জান, মাল, সম্পদ, পরিবার এবং আমাদের নিজের অস্তিত্ব হাতের মুঠোয় নিয়ে আমরা কথা বলি। এটা টাকা পয়সার প্রশ্ন না। ওদের বলেন, দেখি টাকা দিয়েও আপনি পারবেন না। দেখেন পারেন কিনা। বাংলাদেশে দেখেন ৫ জনকে ১০ কোটি টাকা দেন, দেখি কথা বলে কিনা। ২০ কোটি টাকা দেন, দেখি কথা বলে কিনা আমাদের। পারবেই না, সে সাহসই তাদের নেই। সে যোগ্যতাও নাই, সে চিন্তাও নাই, মেধাও নাই, সে চর্চাও নাই, সে ইচ্ছাও নাই, সে পারবেও না। টাকা দিলেই সবকিছু হয় না। কিন্তু স্রোতের পক্ষে টাকা না দিলেই পাওয়া যায়। এখন আমার ভাবির পোলাদের পিছনে না কত লোক ঘুরে দেখি। আওয়ামী লীগের একটা লোকের পিছনে ঘুরতে বলেন। আমার শামীম ওসমানের নাম শুনলে তো পুরো বাংলাদেশ কাঁপতো। আরো অনেক নাম আছে আওয়ামী লীগের ডাক সাইটের নেতা। এমনকি তারা না তাদের চামচার সাথে একটা সেলফি নেওয়ার জন্য একসময় হাজার লোক ঘুরছে। একটা সেলফি তোলার জন্য। এখন তো তাদের নাম নেওয়ার কেউ লোক নাই। এমনকি আওয়ামী লীগেরই অনেক লোক আছে, শেখ হাসিনার ছবি ছিল তাদের ফেসবুকে সেগুলো ডিসেবল করে রাখছে। অথবা ফেসবুক থেকে সেটা সরিয়ে ফেলেছে। আওয়ামী লীগের লোক। অর্থাৎ স্রোতের বিপরীতে মানুষ আপনি খুব কম খুঁজে পাবেন। আর যে ব্যক্তির কথা বলেন সেখানে আছে, সে যদি ভালো কাজের জন্য কিছু করতো, আমরা তাকে স্বাগত জানাতাম। এটা সে কেন করেছে আমরা কিছুদিন পরেই জানতে পারব। সম্ভবত ভারত সরকার সেটাকে বোধহয় সেই ওয়েবসাইট বোধহয় নিষিদ্ধ করে দিয়েছে ভারতে, আমি যতদূর জানি। আমার কাছে সর্বশেষ যে খবর আছে। এটা এরকম না, ঘটতেই যেটা থাকবে। ব্লক করা হয়েছে ওদের প্রথম যেটা করেছিল ওটা ব্লক, এর পরে আবার ওরা খুলেছে, সেটাও ওই একইভাবে কিন্তু ফলোয়ার হয়ে গেছে অলরেডি। কেন হয়? এইখানে দেখেন, আমাদের তো হয় না। আমি ফরিদ কত বছর, ১ যুগের বেশি অ্যাক্টিভিজম করি। আমার ফলোয়ার বেড়েছে এই ১.৫ বছরে। এর আগে ছিল না।
এবং যেভাবে বাড়ার কথা সেইভাবে বাড়ে না। আমাকে অনেকেই বলে, শেখ ফরিদ, তোমারে তো বাংলাদেশের যে কোনো অলিতে গলিতে তোমার ভিডিও আমরা দেখি, মানুষে দেখতেছে দেখি। কই আমাদের তো ফলোয়ার বাড়ে নাই। আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ২৭,০০০ হয় নাই, ২৮,০০০ এখনো হয় নাই। আগের ৩ টা খেয়ে ফেলেছে। আপনার সাক্ষী, আপনার চ্যানেলে একবার চলে গিয়েছিল আমি আসার কারণে। আপনার মনে আছে যে আপনার চ্যানেলে আমি এসেছিলাম, একদিনে প্রায় সেখানে ১ মিলিয়ন ভিউ হওয়ার পরে আপনার চ্যানেল গায়েব করে দিয়েছে। সেই ভয়ে ১ বছর আপনি আমাকে ডাকেন না। এটাই ওরা চেয়েছিল। কিন্তু সেটা আমার জন্য শাপে বর হয়েছে। আপনার সেই ভিডিওটা কে যেন আমজনতা সেই ভিডিওটা রেখে দিয়েছিল। সেটা কলকাতার একজন কি যেন গুহা, উনি ওই যে ভুলে গেলাম নামটা, অত্যন্ত জনপ্রিয়। তার চ্যানেলে সেটা দেখিয়েছে এবং সেখানেও মিলিয়নস অফ ভিউ। তো ওটা আমাদের জন্য শাপে বর হয়ে গেছে। কিন্তু আমাদের কিন্তু ফলোয়ার বাড়ে না। আমার দেখেন ফেসবুকে ১,১৬,০০০ মানে এই মুহূর্ত পর্যন্ত। কিন্তু এগুলো তো আমাদের ১ মিলিয়ন হওয়ার ছিল, হয় না। সারা বাংলাদেশে আমাকে আমার ভিডিও দেখে মানুষ, কিন্তু আমার ফলোয়ার্স নাই। কারণ কি? কি কারণ? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আর এরা এত পায় কেন? আমি না হয় টেকনোলজি বুঝি না। সেটা আলাদা বিষয়। টেকনোলজি না বুঝলেই তো আমার ফলোয়ার বাড়বে না, তা তো না। কিন্তু আমাদের কেন ১ মিলিয়ন হয় না? কারণ তাদের কেন হয়? দাল মে কুছ তো কালা হায়। কারণ তাদের থাকা, খাওয়া, নিরাপত্তা, তাদের সাপোর্ট সবকিছু বিশ্বমানের। তার তার জন্য তারা পেয়েছে। আপনাকেই ধরেন, আপনাকেই যদি এখন একটু আপনাকেই যদি সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হয়, আপনার অবস্থা কি হবে? আপনিই কল্পনা করেন। আপনি তো নিজের খেয়ে বনের মোষ তাড়ান। আমরাও নিজের খেয়ে বনের মোষ তাড়াই এবং স্রোতের বিপরীতে। আপনি বলে দেখেন না। আপনি তাদের মতো বলেন, তখন আপনারও ভিউয়ার্স বেড়ে যাবে, ফলোয়ার্স বেড়ে যাবে, সাবস্ক্রাইবার বেড়ে যাবে। আর আপনার পেছনে যদি কোনো সংস্থা কাজ করে, কোনো দেশ কাজ করে, কোনো রাষ্ট্র কাজ করে, আপনাকে তো অনেক কিছু, আপনার দ্বারা অনেক কিছুই করা সম্ভব। তো তাদেরকে কেউ না কেউ পিছন থেকে সমর্থন দিচ্ছে ভারতকে অস্থিতিশীল করার জন্য। এবং সেটা করবে। ভারত, আপনি মনে রাখবেন, অনেকে আমাকে বলেছে, যেমন আমার সাথে কালকে একজন কালকে না পরশুদিন একজন আমার শুভাকাঙ্ক্ষী, তাদের সাথে একটা গ্রুপ, তাদের পশ্চিমবঙ্গের ৩০ জন আছে আমার সাথে গ্রুপে কথা বলে। পশ্চিমবঙ্গে তাদের সাথে আমার প্রায় ৩০ মিনিট কথা হয়েছে সেখানে। মানে আমি ৩০ মিনিট বলেছি, তারা প্রায় ১ ঘন্টার মতো বলেছে। সেখানে আমার সাথে বিতর্কের বিষয় ছিল, তারা বলেছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ এখন পশ্চিম বাংলাদেশ হওয়া থেকে বেঁচে গেছে। আমি বললাম না, বরং পশ্চিমবঙ্গ এখন পশ্চিম বাংলাদেশ বানানোর কাজ আরো তীব্র গতিতে চালাচ্ছে। এটাই হচ্ছে দেখেন তার সিম্পটম। এটা পরশুদিন, সরি কালকে না, ২-৩ দিন আগে বলেছি। তার মধ্যেই দেখেন এই খবর চলে এসেছে। ভারতের বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে। বিজেপির বিরুদ্ধে, একই সাথে ভারতের বিরুদ্ধে। আবারও বলি, দল হিসেবে বিজেপির বিরুদ্ধে সারা পৃথিবী এক হয়ে এর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে বেশ কয়েকটি দেশ, কয়েকটি সংস্থা। এর মধ্যে বাংলাদেশেরও বেশ কয়েকটি, বাংলাদেশ তো পুরোদমের বিরুদ্ধে কাজ করতেছে। পাশাপাশি আন্তর্জাতিকভাবে কাজ করতেছে এবং ভারতের ভিতরে, এবং ভারত সরকার বিজেপিকে হটানো অথবা পুরো ভারতকে ভাঙার জন্য পরিকল্পিতভাবে কাজ করে যাওয়া হচ্ছে। কিন্তু ভারতের মানুষগুলোর বেশিরভাগ মানুষের দেশপ্রেম আছে। তার জন্যই এখনো ভাঙা যায়নি। তারা রাজনৈতিকভাবে সচেতন। যা আমাদের বাংলাদেশের মানুষ না। আর হুজুগে নেমে যায়। ভারতের মানুষ এত সহজে হুজুগে নামাইতে পারবেন না আপনি। এত সহজে না। বহু ট্রাই করা হয়েছে। শত না হাজারো কোটি টাকা, হ্যাঁ, মানব গুহ, জি ধন্যবাদ মনে করায় দেওয়ার জন্য। হাজার কোটি টাকা ভারতের বিরুদ্ধে ইনভেস্ট করা হয়েছে। ফলাফল হয়নি। কাজ করতে পারেনি। তো এখন আবার নতুন ষড়যন্ত্র করেছে। তো আমার ধারণা যে খুব একটা কাজ করতে পারবে বলে মনে হয় না। ওরা বহু আগেই ভারতের ব্যাপারে চেষ্টা করেছিল। এটা এমন নয় যে এই ককরোচ পার্টি করে এখনই করতেছে। আগেও চেষ্টা করেছে, সফল হয় নাই। আপনি কি ভারতের সেই উত্তাল আন্দোলন দেখেন নাই? ১৯-এ কৃষক বিদ্রোহ, শাহিনবাগ দখল, মাসের পর মাস তারা বসেছিল। দিল্লির আরে নয়ডাতে বসেছিল রাস্তা বন্ধ করে। নয়ডা ব্লক মানে তো বোঝেন, পুরো দিল্লি অর্ধেক বন্ধ। তেমনি এমনকি দিল্লির শাহিনবাগে মাসের পর মাস কি থাকেনি? এটা তো জেনজি প্রটেস্টই ছিল, ভিন্ন নামে। কিন্তু সেখানে সফল হয় নাই। কারণ কি? কারণ বিজেপির যে যারা নেতৃত্বে আছে, বিহাইন্ড দ্য স্ক্রিনে আরো কেউ আছে। তো তারা তো এটা সফলভাবে মোকাবেলা করতে পেরেছে। তাছাড়া ভারতের জনগণকে আপনি বাংলাদেশের মতো, শ্রীলঙ্কার মতো রাস্তায় নামাতে পারবেন না। এত সহজ না। আর ভারতের রাজনীতিটা খুবই ডিফিকাল্ট। আর ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠিত। আপনি মনে করেন ওই যে পাঞ্জাবের কৃষকদের তারা লাফালাফি করেছে। আর কোন প্রদেশ এত চিন্তা করে নাই। কারণ তারা জানে কি করতে হবে না করতে হবে। তারপরে রাজ্যে সেখানে প্রায়
তারা সম্পূর্ণ স্বায়ত্ত শাসনের মতো শাসন করে থাকে। একটা রাজ্যের শুধুমাত্র কি নাই, কেন্দ্রীয় শাসন নাই, মানেটা কি? মানে হচ্ছে তারা পররাষ্ট্র নীতি তার হাতে নাই, এমনকি স্বরাষ্ট্র নীতিও সে দখল করে রাখে। তার হাতে বিএসএফ থাকে না, আর আর্মি থাকে না, সবই তো তার হাতে থাকে। আর নির্বাচন যখন শুরু হয়, নির্বাচন কমিশন থাকে না। কি ক্ষমতা রাজ্যে যারা ক্ষমতায় থাকে তারা উপভোগ করে না বা ভোগ করে না, তো কেন তারা যাবে জেনজির মতো আন্দোলন করতে? আর ভারতের ক্ষমতার তো ভারসাম্য আছে, সেখানে লোকসভা, রাজ্যসভা ভাগ করা আছে, নিম্ন উচ্চ কক্ষ ভাগ করা আছে। আপনি চাইলেই তো বাংলাদেশের মতো না, তো চাইলে তো আপনি ওইভাবে এই কাজ করতে পারবেন না। তাছাড়া ওই যে বললাম, এরা সচেতন। বরং আমি মনে করি বাংলাদেশের মানুষ শুধু ক্ষমতার বদল চায়, ভারতের ভেতরে বহু মানুষ আছে কোটি কোটি, যারা ভারতটাকে ভেঙে ফেলতে চায়। বাংলাদেশে কিন্তু আপনি ১০০-তে ১ জন পাবেন কিনা যে বাংলাদেশ ভাঙতে চায়। এমনকি হিন্দুরাও বাংলাদেশ ভাঙতে চায় না। এত নির্যাতন নিপীড়ন হয়। তারা কোনদিন বলেছে বাংলাদেশ ভাঙবে? সেই সাহসও তাদের নাই, ওই বুদ্ধিও নাই, ইচ্ছেও নাই, কোনটাই নাই, করেও নাই। কিন্তু ভারতে কিন্তু ভারত ভেঙে ফেলার জন্যে কখনো কখনো ধর্মীয় সম্প্রদায়, কখনো কখনো রাজনৈতিক দল সরাসরি বলে ভারত ভেঙে ফেলবে। এবং ভারতে তারা আছে, ভারত ভাঙার জন্য অনেকেই আছে। কিন্তু তারপরেও কিন্তু আপনি ভারতে ভাঙতে পারেন নাই। সরকার বদল না, তারা ভারতই ভেঙে ফেলতে চায়। পারেন নাই। কারণ ভারতে যেরকম কিছু মানুষ আছে ভারত ভেঙে ফেলবে, তেমনি ভারত টিকিয়ে রাখার জন্য অনেক মানুষ রয়েছে। কেন তারা ক্ষমতার উতল-পাতল করবে? এই যে এখন তামিলে মনে করেন বিজয়া থালাপাতি ক্ষমতায় আসলো। সে কি চাইবে যে এই মুহূর্তে একটা গন্ডগোল হোক? কিন্তু সে তো সরকারের নয়। ওই এখন যদি তামিলনাড়ুতে কেউ জেনজি আন্দোলন করতে চায়, ককরোচ পার্টি যায়, সে কিন্তু জায়গায় পাবে না। সে কিন্তু নরেন্দ্র মোদী জায়গা পায় না, কংগ্রেস জায়গা পায় না। তো এই ককরোচ পার্টিকে আমেরিকা থেকে এনে তারা জায়গা দিবে তামিলেরা? দিবে না। তাহলে দক্ষিণে কখনোই ককরোচ পার্টি কাজ করবে না। একেবারে নীল। মানে আপনি যদি এই তথাকথিত ককরোচ পার্টি বা যেটাই বলেন, যে নামেই তারা আসুক, ভারত বিরোধী শক্তিটা, তামিলে সেখানে ১ পয়সার কাজ করবে না। তামিল বলতে পুরো সাউথের কথা বোঝায়। তামিল, কেরালা, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা সবগুলো মিলিয়ে আমি বলেছি। কর্ণাটক, সবকিছু মিলিয়ে বলেছি। ঠিক আছে? এই পুরো সাউথ এখানে ১% কাজ করতে পারবে না তারা। তাহলে ওইটার আশা বাদ দেন। রইল বাকি ইউপি। ইউপিতেও কাজ করবে না। কারণ তাদের মাইন্ডসেট আলাদা। কোথায় যাবেন? পাঞ্জাব, কাজ করবে না। বরং এবার পাঞ্জাবে একজন এখানে লিখে ফেলেছে, পাঞ্জাবে এবার হারবে। ওখানে নাকি আম আদমি পার্টি ওরা হারবে বলছে কেউ। পশ্চিমবঙ্গে তো দেখলেন বিজেপি ক্ষমতায় চলে আসলো, আসামে চলে আসলো বিপুল ভোটে। তো কোথায় আপনি জেনজিতে আন্দোলন করবেন? রইল বাকি কোথায়? সিমলাতে কাজ করবে না, বিহারেও কাজ করবে না। তাহলে কোথায় আপনি কাজ করবেন? উত্তরপ্রদেশ আপনার যদি কাজ না করে, দিল্লি যদি আপনাকে, দিল্লিতে এই মুহূর্তে কারা ক্ষমতায়? দিল্লিতে এই মুহূর্তে বিজেপি ক্ষমতায়। তাহলে আপনি কোথাও আপনি কাজ করতে পারবেন না। সাউথে যাবেন, ওখানে বিজেপি নাই। সেখানে সাউথের যারা আছে তারাই আপনাকে পাত্তা দিবে না। ইউপিতেও পাত্তা পাবেন না। তাহলে আর পশ্চিমবঙ্গ শেষ। সর্বশেষ ঘাঁটি হারানো হয়েছে। আমার মনে হয় না এখানে কোনো কাজ করতে পারবে তারা। এই জেনজি-মেনজি, গেঞ্জি যাই বলেন, ভারতের জনগণ মাঠে নামবে না। পাশাপাশি আপনি যেটা বললেন যে এখানে বিদেশি শক্তির গন্ধ পাই কিনা, বা আমি বলেছি, নিঃসন্দেহে। আমি উদাহরণ দিয়েছি তো। আমার ভাবির পোলা, যারা মেম্বার হইতে পারবে না, জামানত হারাবে। এজেন্ট খুঁজে পাবে না। মেম্বার হইতে গেলে এজেন্ট খুঁজে পাবে না। তারা আজকে ৬ জন এমপি। তাদের পিছনে বিদেশি শক্তি নেই। আমি তো স্বপ্নেও ভাবি নাই যে কোনদিন এমপি হবো, এই চিন্তাই তো কোনদিন করি নাই আমি। ওর চাইতে আমার বয়স কম, না রাজনৈতিক অভিজ্ঞতা কম, না যোগ্যতা কম আমার ভাবির পোলাদের চাইতে? কিন্তু আমি তো চিন্তাই করতে পারিনি। কারণ কি? কারণ আমার পেছনে ওই সাপোর্ট নাই। ওদের পেছনে চলে আসছে। টুক করে রাজনৈতিক মুসলমানই হয় নাই। রাজনৈতিক খতনাই হয় নাই। তারা আজকে এমপি। তারা বিএনপির মতো একটা বড় দলের এমপিকে গালি দিতে, বিএনপির সাবেক মেয়রকে গালি দিতে, সাবেক মন্ত্রী এবং মুক্তিযোদ্ধা তাকে গালি দিতে কমায় পাঠায় দিছে। এবং মন্ত্রীদের তারা মাফিয়া বলে। আপনি কি মনে করেন পিছনে তার কেউ নাই? তেমনি এই যে ককরোচ পার্টি বলেন, আর ফকরোচ পার্টি বলেন, আর মকরোচ পার্টি বলেন, এরা সব ভারত বিরোধী মানুষগুলো এখানে সম্পৃক্ত। আর ভারতে রয়েছে মাত্র ৯%। ধরে নেন এটা ১০% হলো বা ১৫% হয়ে গেল, তাতে কি যায় আসে? ক্ষমতায় তো ৯% আপনি পাবেন না। আর অনলাইনে ৯% মানে বুঝেন তো তার হালটা কি? আসলেই কয় পার্সেন্ট? ভারতে এই কাজ করে, ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠিত। সেখানে কোর্ট সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে পারে স্বাধীনভাবে। ভারতের কোর্ট স্বাধীন, ভারতের সুপ্রিম কোর্ট স্বাধীন, ভারতের হাইকোর্ট স্বাধীন, ভারতের নির্বাচন কমিশন স্বাধীন।
ভারতের যারা সেনাবাহিনী, 3 বাহিনী যারা আছে, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, এরা বছরে একবার একসাথে হইতে পারে। তিন বাহিনীর প্রধান 3 জন এসে একবার 2 বার পায়। সেইখানে সেনাবাহিনীকে ওইভাবে দাঁড়াইতে দেওয়া হয় নাই। তাদের যে কাজ তারা সে দায়িত্ব পারে, দাঁড়াইতেও দেওয়া হয় নাই। এমনকি ভারতের সেনাবাহিনী এরা কখনোই, এই 3 বাহিনীর যারা আছে, এরা রাজনীতিতে খুব একটা ইন্টারেস্ট ফিল করে না। তো আপনি এই লোকগুলোতে তারা তাদের কাজই করবে। তারা দেশ রক্ষায়, তারা ভূমি রক্ষায়, দেশের আকাশ রক্ষায়, দেশের জলসীমানা রক্ষায়, দেশের জনগণের রক্ষায় তারা কাজ করে। তারা কমিটেড। তাদের এরকম উচ্চাভিলাষ নাই পাকিস্তানের মতো, বাংলাদেশের মতো। ওটা ভারত, ওটা বাংলাদেশ না যে সেনা প্রধান যা বলবে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে তাই শুনতে হবে। এটা পাকিস্তান না যে সেই প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী কি হবে সে ডিক্লেয়ার করবে। ওটা ভারত। ভারতের একজন সেনা প্রধানকে, ভারতের নৌবাহিনীর প্রধান, নৌ প্রধানকে, ভারতের বিমান বাহিনীর প্রধানকে প্রতিরক্ষা মন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে হয়, আপনি জানেন? তার সচিবের সাথে দেখা করতে হয় আগে। এত সহজ না। প্রতিরক্ষা মন্ত্রীর কাছে সে যাইতে পারে না। তার জন্য কাঠখড় পোড়াইতে হয়। তাহলে সেইখানে সে প্রধানমন্ত্রীর কাছে কিভাবে যাবে? অতদূর সে ধারণাই নাই তার। সে তারা ওগুলো ওইভাবে তো, সবচেয়ে বড় কথা, তারা ওইভাবে চিন্তাই করে না। যেমন বাংলাদেশের মানুষ যে সিঙ্গাপুরের নারী স্বাধীনতা কতটুকু, তাদের এটা ধারণা নাই। তাই এটা নিয়ে তারা ভাবতে পারবে না। তারা বাংলাদেশের মতোই ভাববে সিঙ্গাপুরকে। অথবা সিঙ্গাপুরের লোকদের যদি আপনি জিজ্ঞেস করেন, আমি সিঙ্গাপুরের লোকদের যখন বলেছিলাম আমাদের দেশে নারী স্বাধীনতা নাই, তোমার মতো পোশাক পরে তোমার মতো এরকম হাঁটতে পারবে না, চলতে পারবে না, তারা বিশ্বাসই করে না। কেন, হাঁটলে কি সমস্যা? আমি এরকম হাফ প্যান্ট পরে চলবো। আমি বললাম, হাফ প্যান্ট পরা তো দূরের কথা, তুমি তো বুরকা পরেও, তখন হিসাবের এত ছিল না। বলেছি তুমি তো তোমার শরীর ঢেকে তুমি চলতে পারবে না আমাদের দেশে, দিনের বেলায় চললে তোমার সমস্যা হবে। তারা বিশ্বাসই করে না। ইভেন আজকে বাংলাদেশের যা যা ঘটনা ঘটে, পত্রিকায় আসে, ভিডিওতে আসে, পৃথিবীর বহু দেশের মানুষ আছে যাদের আপনি একটু বললে বিশ্বাস করবেন না এটা ঘটতে পারে। পৃথিবীর কোন দেশের মানুষকে বুঝাইতে পারবেন না, বিশ্বাসই করাইতে পারবেন না বাংলাদেশে যা যা ঘটে গেছে। তো তেমনি ওই ভারতের যে রাজনীতি, এটা কখনোই বহুভাবে তারা গবেষণা করেছে। যারা ভারত বিরোধী তারা বহুভাবেই গবেষণা করেছে। শেষে তারা না পেয়ে বাংলাদেশকে দিয়ে ভারতের সাথে যুদ্ধ করতে চেয়েছে। আপনি কি মনে করেছেন জামাতের নেতা এমনি এমনি বলছে যে আমাদের 50 লোক রেডি আছে, জামাতেরা দোয়া করতেছে ভারত যেন আক্রমণ করে? এটা কি শূন্যের উপরে বলেছে? বলেনি। এই যে আমার ভাবির পোলারা চিৎকার চেঁচামেচি করে ভারত দখল করবে এমনি বলে। ডক্টর ইউনূস যখন বলে যে 7 সিস্টার হুমকিতে ফেলে দিবে, আপনি কি মনে করেছেন এমনিতেই বলেছিল? এইখানে যখন রিটায়ার্ড সেনা কর্মকর্তা যারা হাঁটতে পারে না, উষ্টা খায় পড়ে, তারপরে যে এক হাঁপানি রোগীও ভারত দখল করতেছে, আপনি কি মনে করেন শূন্যের উপরে বলেন না? এর পেছনে কেউ না কেউ কাজ করতেছে। এখন বাংলাদেশ দিয়ে ভারতকে একটা যুদ্ধ বাঁধানোর পায়তারা চলতেছে। বার্মাকে দিয়েও চেষ্টা করা হয়েছিল, হয় নাই। সেই ঝুঁকি বার্মা নেয় নাই। এখন বাংলাদেশে ভারত বিরোধী জজবা একেবারে তুঙ্গে, একেবারে সর্বোচ্চ শিখরে আছে এই মুহূর্তে। পাকিস্তানের চাইতে ভারত বিরোধী জজবা এখন বাংলাদেশে বেশি। এদের দিয়ে এখন একটা যুদ্ধ করে ভারতের বিরুদ্ধে কাজ করতে চেয়েছিল। ভারত সেই ফাঁদে পা দেয়নি। ভারত কোনোভাবে সেই ফাঁদে পা দেয়নি। ভারত দাঁত কামড়ে চুপচাপ ছিল। প্রয়োজনে এই যে মির্জা আব্বাসের মতো কোমায় চলে যাইতো, তাও যুদ্ধ করতো না, বিষয়টা এরকম। তাই ভারত চুপ ছিল না। ভারতের ভিতরের শক্তিও আছে। কারণ এই বাংলাদেশকে ব্যবহার করবে। এই বাংলাদেশের মাদ্রাসাগুলো এমনি বানানো হয় নাই। বাংলাদেশে এত ব্যাঙের ছাতার মতো, বারবার বলতেছি, এই মাদ্রাসাগুলো এমনি এমনি পয়দা করা হয় নাই। এটা সুদীর্ঘ, সুনির্দিষ্ট এবং সুপরিকল্পনা নিয়ে এগুলো করা হয়েছে। এদেরকে কারা ব্যবহার করবে তারা আমরা হয়তো 5-10 বছরের মধ্যে জানতে পারবো। ওই ককরোচ পার্টিও কিছুদিনের মধ্যে, 3 মাসের মধ্যে জেনে যাবেন এগুলো বিহাইন্ড দ্য স্ক্রিনে কে, সামনে কে, সব জেনে যাবেন। আম আদমি পার্টি দিল্লি থেকে চলে যেতে বিদায় নিতে হয়েছে, কিক আউট করেছে সে দেশের জনগণ। এদিকে পশ্চিমবঙ্গে তৃণমূলকে কিক আউট করে দিয়েছে জনগণ। তো এগুলো বেদনা তারা সহ্য করতে পারতেছে না। দিল্লিও হাতছাড়া, পশ্চিমবঙ্গ হাতছাড়া, পাঞ্জাব যায়। তো মনে করেন যে এখন 22টা 23টার মতো প্রদেশে বিজেপি জোটবদ্ধভাবে এবং এককভাবে, সম্ভবত 16-17টা এককভাবে বের হয়েছে, আরগুলোতে তারা জোটবদ্ধভাবে ক্ষমতায়। তো তারা, তাদের বিরুদ্ধে উন্মাদ হয়ে যাবে কিছু মানুষ, কিছু দল, কোনো সন্দেহ নাই। সেই কাজেরই একটা অপপ্রয়াস হচ্ছে এই ককরোচ পার্টি। নিঃসন্দেহে এই ককরোচ পার্টির পিছনে বিদেশি ফান্ড, বিদেশি শক্তি, বিদেশি সাপোর্ট
নিঃসন্দেহে রয়েছে। এটা রাজনীতিতে সরে জ্ঞান থাকলেও বোঝা যায়। কারণ এত তাড়াতাড়ি এরা কিভাবে কি করে ফেলবে? এত তাড়াতাড়ি কি করে সম্ভব? কখনোই সম্ভব না। ঠিক যেমন বাংলাদেশের ২ জন ইউটিউবার রয়েছে, তাদের পিছনেও বিদেশি শক্তি, দেশি শক্তির সহযোগিতা করে থাকে। নইলে একজন ইউটিউবার কিভাবে ৩২ নম্বর বাড়ি ভাঙার ঘোষণা দেয়? কি করে সম্ভব? কি করে একজন ইউটিউবার বাংলাদেশ থেকে বেরিয়ে গেল, কেউ তাকে ধরতে পারল না? যার বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ রয়েছে। নিশ্চয়ই এদের পিছনে কেউ রয়েছে। ঠিক তেমনি এই ককরোচ পার্টি যার কথা বললেন, এর কাজই হচ্ছে পয়সা নিয়ে কাজ করা। তাকে পয়সা দেওয়া হয়েছে, সে পেরেছে এবং সে করবে। তাকে এইভাবে সিলেক্ট করে নিয়েছে বিদেশি শক্তি এবং ভারতের ভেতরেরও শক্তি। শুধু বিদেশি শক্তি নয়, ভারতের বিরুদ্ধে, ভারতের ভেতরে যারা ভারত বিরোধী শক্তি রয়েছে, সেই শক্তি, সেই সম্প্রদায়, সেই গোষ্ঠী, সেই রাজনৈতিক শক্তি, তারা এগুলো করাচ্ছে। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। আমি বিশ্বাস করি না শুধু, আমি এটা নিশ্চিত যে ককরোচ পার্টির পেছনে বিদেশি শক্তি, বিদেশি পৃষ্ঠপোষকতা, সকল, শুধু টাকা না, সকল প্রকার সাপোর্ট নিয়ে তার পেছনে রয়েছে। তবে ভারত এটাকে শক্তভাবেই মোকাবেলা করবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ ভারতের ভেতরে এখন এই মুহূর্তে জাতীয়তাবাদী চেতনা এবং হিন্দুত্ববাদ ২ টা একসাথে স্প্রেড করতেছে। তো এই দুইটার সাথে সম্পূরক, একটার সাথে মিল আছে। তো আমার মনে হয় সেইখানে খুব একটা কাজ করতে পারবে বলে মনে হয় না। এই ককরোচ পার্টি, ফকরোচ পার্টি, মকরোচ পার্টি এরা খুব একটা অ্যাক্টিভ থাকতে পারবে না, কারণ ভারতে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এটা আমি আগেও বলেছি, আবারও বলি, ভারত আগে আমাদের সাথে যুদ্ধ করবে না, ঘটনা যাই ঘটুক। তারা সীমান্তের সংঘর্ষ মানে তার যুদ্ধ না। যুদ্ধ আমাদের সাথে তারা করবে না, কারণ বহির্বিশ্ব এবং পাকিস্তান, তুরস্ক চাচ্ছে বাংলাদেশের সাথে একটা যুদ্ধ হোক। বাংলাদেশকে বলির পাঠা বানানোর জন্য পাকিস্তান এবং তুরস্ক রেডি হয়ে আছে যুদ্ধের ময়দান বানানোর জন্য। তারা অনেকটা, যেটা আমি উদাহরণ দিয়ে থাকি, যে শত্রুকে বাঘ মারতে শত্রুকে পাঠাও। তো পাকিস্তান, তুরস্ক চিন্তা করতেছে যে এই ভারতের সাথে বাংলাদেশকে ঠেলে দাও, কারণ বাংলাদেশ তাদের দৃষ্টিতে শত্রু, কারণ ভাগ হয়ে গেছে, পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছে। তো এখন যদি জিতে যায় তাও লাভ, আর যদি বাংলাদেশ হেরে যায় তাও লাভ। ২ দিকেই তারা উইন উইন থাকবে। এটা ভারত জানে, তাই ভারত আগে কখনো যুদ্ধ করবে না। কিন্তু যেভাবে চুলকানো হচ্ছে, যেভাবে ঘাও বানানো হচ্ছে, ভারতকে যদি বাধ্য করে নামতে, ভারত তো যুদ্ধ করবেই। সীমান্তের যেটা বললেন, একটা সবচাইতে অনেক দীর্ঘ একটা সীমান্ত আমাদের সাথে, ৩ দিকেই সীমান্ত রয়েছে ভারতের সাথে। ডিসপিউট তো কিছু, কিছু জায়গায় থাকবেই। আমি মনে করি এগুলো আলোচনা করেই সমাধান করা সম্ভব। কারণ ভারত হচ্ছে একটা নিরীহ প্রতিবেশী, শক্তিমান, বুদ্ধিমান, অর্থনৈতিকভাবেও শক্তিশালী, সামরিকভাবেও শক্তিশালী, কিন্তু তারা নিরীহ। তাই সেখানে আমার মনে হয় আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে। আর যদি আসলে ইন্টেনশন থাকে ভারতের সাথে যুদ্ধ করবে, খোঁচাবে, সেটা তো ভিন্ন কথা। সেটার জন্য তো অজুহাতের অভাব হবে না। তারা বাংলাদেশে আরো ২-৪ টা হাদিকে মেরে ফেলে বলবে এটা ভারত করাইছে বলে আক্রমণ করত। তারা কত রকম অজুহাত, তো তাদের অভাব নাই। কিন্তু ভারত এই ব্যাপারে খুবই সতর্ক। আপনি যেটা বললেন সীমান্তে যে উত্তেজনা, এটা বাড়বে, আরো বাড়বে। ধীরে, ধীরে এই উত্তেজনা আরো বাড়বে। আপনি দেখেন, গরু নিয়ে এত কথা হচ্ছে, কিন্তু গরু কিন্তু আসতেছে। আজকে আমার কাছে ৫-৭ জন বিভিন্ন সীমান্তের ভিডিও পাঠিয়েছে। সত্য মিথ্যা এগুলো জানি না। তারা বলতেছে যে ভারত থেকে প্রচুর গরু আসতেছে এবং সয়লা। শুধু তাই না, তারা গরুর হাটগুলোও দেখালো আমাকে। কয়েকগুলো সীমান্তে না, শুধু গরুর হাটও কয়েকটা পাঠিয়েছে। যে এইখানে দেখেন, এগুলো দেখেই বোঝা যায় ভারতের গরু চলে এসেছে। তার মানে কি, তলে, তলে সবই ঠিক আছে। তো সীমান্তে যে বিরোধটা দেখতেছেন, এটা এই মুহূর্তে আইওয়াসও হতে পারে ২ পক্ষ থেকে। তাছাড়া বাংলাদেশে তো সামনে পুশব্যাক করবে। মানে ওদের ভাষায়, আমাদের ভাষায় পুশিন, ওদের ভাষায় পুশব্যাক। কারণ বাংলাদেশে যত অবৈধ বাংলাদেশী আছে ভারতে, এই মুহূর্তে যত অবৈধ ভারতীয় বাংলাদেশী মুসলমান যারা অবৈধভাবে ভারতের ভিতরে রয়েছে, তাদেরকে তারা পুশব্যাক করবে, কোনো সন্দেহ নাই। অলরেডি আপনি জানেন যে বোম্বের একটি বান্দ্রা, একটা দাদর নাকি বান্দ্রাতে স্টেশন ভেঙে ফেলা হয়েছে। সেখানে কিন্তু অর্ধেকই ছিল, সেই বাসিন্দাদের মধ্যে অর্ধেক ছিল ভারতীয়, আর অর্ধেক ছিল বাংলাদেশী এবং রোহিঙ্গা। তো এই যে লক্ষ, লক্ষ মানুষ বা হাজার, হাজার মানুষ, এগুলো কারা? এগুলোকে ধরবে আর পাঠাবে। সেখানে অস্থায়ীভাবে তারা মসজিদও বানিয়েছিল। যাতে মসজিদের কথা বলে রেলের জমিতে ৫০ বছর যাবৎ সেখানে দখল, ৪০-৫০ বছর নাকি এরকম রেলের জমি দখল করে সেখানে ছিল। ওগুলো ভেঙে দিয়েছে। ওর ভিতরে ছিল রোহিঙ্গাদের আস্তানা, অবৈধ বাংলাদেশীদের আস্তানা। তো এগুলো এখন পাঠাবে। তারা ধরবে আর পুশব্যাক করবে, ধরবে আর পুশব্যাক করবে পশ্চিমবঙ্গ সীমান্ত বা ত্রিপুরা দিয়ে। বাংলাদেশের পরিস্থিতি ধীরে, ধীরে আরো উত্তেজনা দিকেই যাবে, এটাই স্বাভাবিক। পাশাপাশি
আওয়ামী লীগেরা ভিতর থেকে আন্দোলন করবে, বিএনপি চেষ্টা করবে, কিন্তু এখন বিএনপি যত যাই বলেন, বিএনপি কোনোভাবে যুদ্ধ চাইবে না। কারণ যুদ্ধে যদি জিতে তাহলে হারবে, আর হারলে একেবারেই ঠকবে, ধ্বংস হয়ে যাবে বিএনপি। কোনো কারণে যদি ভারতের সাথে যুদ্ধ করতে চায়, ভারত তো প্রথমে ফুড চেইন বন্ধ করে দিবে, বাংলাদেশে দুর্ভিক্ষ লাগবে, সরকারই থাকবে না। তাই বিএনপি যতই ফালাফালি করুক, যতই সুদূর বুদুর করুক, বিএনপি কিন্তু যুদ্ধ চাইবে না। কারণ বিএনপি জানে যুদ্ধ শুরু করলে সরকার 3 দিন টিকবে, না খেয়ে থাকবে তো জনগণ। লাগলে জামাত তো লাফালাফি করবেই, ভারতের সাথে একটা ভেজাল হোক। বিএনপির সাধারণ কর্মীরা চাইবে, বিএনপির নেতারাও চাইবে, কিন্তু সরকারে যারা আছে তারা চাইবে না। কারণ যুদ্ধ লাগলে তো, ভারতের সাথে যদি এই মুহূর্তে যুদ্ধ লাগে, নিঃসন্দেহে বাংলাদেশের সরকার 7 দিন টিকতে পারবে না, 1 সপ্তাহ টিকতে পারবে না এই সরকার, কোনো সন্দেহ নেই। সর্বোচ্চ 1 মাস টিকবে, সর্বোচ্চ। কারণ এই দেশে দুর্ভিক্ষ লেগে যাবে। যুদ্ধ হইলে তো আর আপনি ভারত থেকে চাল ডাল নুন তেল পাবেন না। যেই দেশের তেল ছাড়া সারাদিন গালাগালি করেন, তারপরও সরকারের বয়স 15 দিন না যাইতেই তেল আইনে খাইতে হয় ভারত থেকে। ভারত কালকে তেল না দিলে পরশুদিন দেশে অচল হয়ে যাবে। এমনিতে কত টাকা হয়ে গেছিল তেলের খবর তো জানেন। আর এটার কৃত্রিম সংকট বাংলাদেশই তৈরি। যুদ্ধ লাগলে বাংলাদেশের মানুষের খাদ্য গুদাম, তারপরে অন্যান্য জিনিস স্টক করার কারণে বাংলাদেশ মানুষ স্ট্রোকে মারা যায়, না গায়ে মারা যাবে বাংলাদেশের মানুষ। আমি বলেছি তো, ভারত জাস্ট শুধু মুখে বলুক না, যুদ্ধ করতে হবে না। ভারত শুধু মুখে বলবে যেটা, যে প্রথমে আপনার চ্যানেল খেয়ে দিয়েছিল এই কথা বলার কারণে, আপনার চ্যানেল আমজনতা, ভারত শুধু বলবে আগামী 3 মাস পর আমি কোনো জিনিস বাংলাদেশে খাদ্যদ্রব্য রপ্তানি করব না। 3 মাসের আগে বাংলাদেশে দুর্ভিক্ষ লাগিয়ে যাবে। আপনি লিখে রাখেন আমার কথা। তো ভারত যুদ্ধ করতে যাবে কেন? কিন্তু ওই যে পায়ে পাড়া দিলে তো শুরু করবে, ভারতকে তখন বাধ্য করতে হবে। বাংলাদেশে ধর্ষণের মহামারী চলছে। এই যে ধর্ষণ, এই ধর্ষণটা কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, আপনারা যদি একটু খবর নিয়ে দেখেন এর পিছনের কারণ কি, কারা এর পিছনে ইন্ধন দিচ্ছে, কেন বাংলাদেশে এই মহামারী বন্ধ করা যাচ্ছে না। প্রথমত আপনারা এই বিষয়টার দিকে যদি একটু খেয়াল করেন, গত 6 মাসে যে এই বলৎকার এবং ধর্ষণের যে ঘটনা ঘটেছে, এগুলার 70 থেকে 80% ঘটেছে কোনো মাদ্রাসায়, কোনো এতিমখানায়, কোনো হেফজোখানায়, অথবা ছাত্রদেরকে মাদ্রাসায় বোর্ডিংয়ে রেখে যেখানে পড়ানো হয় সেখানে। আর 20% হচ্ছে এর বাইরে। আপনারা কি দেখেছেন যে মাদ্রাসায় এই বলৎকারের ঘটনায় অথবা এই মাদ্রাসায় ধর্ষণের ঘটনায় জনগণ ফুঁসে উঠেছে, হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে, ধর্ষণকারীকে ধরে এনে রাস্তায় বিচার করতে চেয়েছে? না, আপনারা দেখেননি। কেন দেখেননি? কারণ জনগণ চায় বিচার, আর জঙ্গিরা চায় মানুষের ইসলামিক আইনে ফাঁসি, ইসলামিক আইনে কতল। এই জঙ্গিরা, বিশেষ করে এই আহমদুল্লাহর বক্তব্য আপনি একটু শুনে দেখেন, আফসারের বক্তব্য একটু শুনে দেখেন, তারা প্রকাশ্যে বলেছে নারীদের এই ধর্ষিত হওয়ার মূল কারণ হচ্ছে তাদের পোশাক। এখন এই 7 বছর, 4 বছর, 8 বছরের যে বাচ্চা, এই বাচ্চাদের ধর্ষিত হওয়ার পেছনে পোশাকটা কিভাবে কাজ করে, সেই জিনিসটা এই বাটপারদেরকে একটু কি জিজ্ঞেস করবেন? এই বাটপাররা কি এটার কোনো সদুত্তর আপনাদেরকে, আমাদেরকে দিতে পারবে? একটু যদি আপনারা খবরটা নেন। আরেক বাটপারি শুরু করেছে জামাতে ইসলামী। বলছে কি যে কোরআনিক আইনে এই ধর্ষকদের বিচার করতে হবে। আপনারা কদিন একটু পিছনে ফিরে যান, 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হলো, ওই নির্বাচনে জামাতে ইসলামী ধারণা করেছিল যে তারা ক্ষমতায় চলে যাচ্ছে। বাংলাদেশের মানুষকে এবং বিশ্ব মিডিয়াকে তারা বলেছে, আমরা ক্ষমতায় গেলেও, অর্থাৎ জামাতে ইসলামী ক্ষমতায় গেলেও ইসলামী আইন চালু করবে না, অর্থাৎ শরিয়া আইন তারা চালু করবে না। এটা কয়দিন আগের কথা? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 4 মাস। 4 মাসের মধ্যে মে মাসেরও আরো 10 দিন বাকি, 8 দিন বাকি, ওই দিক দিয়ে 12 দিন, 20 দিন। তার মানে 3 মাস 10 দিন সময়। 100 দিন আগের ঘটনা। এই 100 দিন আগে আপনার কাছে, আমার কাছে, জনগণের কাছে, দেশের কাছে, বিশ্বের কাছে তারা ওয়াদা দিয়েছে যে বাংলাদেশে শরিয়া আইন তারা চালু করবে না। আজকে তারা
বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছে যে বাংলাদেশে শরিয়া আইনে এই ধর্ষকদের শাস্তি দিতে হবে। তাহলে মাদ্রাসাগুলাতে, এই মক্তবগুলাতে, এই এতিমখানাগুলাতে এই যে নারীদেরকে নির্বিচারে ধর্ষণের যে শিকার তারা হচ্ছে, এটার বিচারটা শরিয়া আইনে এতদিন পর্যন্ত এই মাদ্রাসালারা কায়েম করেনি কেন? আপনারা একটু পিছনে ফিরে যান। বেগম রোকেয়া, যার ভাস্কর্যটি এই জামায়াতি মৌলবাদী জঙ্গি গোষ্ঠীরা ভেঙে দিয়েছে, বেগম রোকেয়াকে নিয়ে ডেরোগেটরি মন্তব্য করেছে। সেই বেগম রোকেয়া সুলতানাস ড্রিম নামে একটি বই রয়েছে, আপনারা জানেন, সুলতানার স্বপ্ন। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন যে নারীদেরকে এই যে মোল্লারা, এখনের মোল্লা না, এখনের এই সব সো কল্ড ইসলামিক বক্তা না, আজ থেকে 200-300 বছর, 150 বছর, 200 বছর আগে বেগম রোকেয়ার যুগেও মোল্লারা এই ফতোয়া দিয়েছেন যে নারীদেরকে এইভাবে পর্দার আড়ালে থাকতে হবে, তাকে এই ধর্ষকদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য। তো বেগম রোকেয়া তার সুলতানাস ড্রিমে প্রশ্ন তুলেছেন যে আপনাদের কোনো একটা গ্রামে যদি একটা কুকুর বা কিছু কুকুর পাগল হয়ে যায়, তাহলে পাগল হইয়া সে যারে পায় তারে কামড়ায়। এখন আপনারা কি করবেন? ওই পাগলা কুকুরটাকে শিকল দিয়া বাঁধবেন, নাকি গ্রামের মানুষেরা সবাই ঘরে ঢুকে যাবেন পাগলা কুকুরে যেন কামড়াতে না পারে সেই জন্য? আপনার যদি উত্তর হয় যে না, আমরা পাগলা কুকুরকে ছেড়েই রাখবো, কিন্তু জনগণের সেফটির জন্য তাদেরকে ঘরের মধ্যে বেঁধে রাখবো, তাইলে আমি আপনাদের দলে নাই। আর আপনাদের যদি মনে হয় যে যে পাগলা কুকুর তাকে বেঁধে রাখো আর মানুষকে স্বাধীনভাবে চলতে দাও, এই যে কথাটি আজকে এই 150 বছর পরে আজকের জামানায়, 100 বছর পরে আজকের জামানায় আপনি যদি একটু হিসেব করে দেখেন, এই পাগলা কুকুররা মাদ্রাসায় বলৎকার করছে ছোট ছোট শিশুকে। প্রতিদিন আপনি ইউটিউব, ফেসবুক খুললেই আপনি দেখবেন অনেক পত্রিকায় সাহস করে ছাপায় না, কারণ পত্রিকাও বন্ধ হয়ে যাবে, কারণ মৌলবাদীর চক্কর যায় পত্রিকা বন্ধ করে দিবে যে ইসলামের নাকি মূল্যবোধে আঘাত হয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়েছে, তাদের এই কথা বলে ওই পত্রিকাও বন্ধ হয়ে যেতে পারে। যার কারণে পত্রিকাগুলো এইসব খবর সহজে ছাপাতে চায় না। তাহলে দেখেন বেগম রোকেয়ার যুগ, আজকের যুগ, এই যে 200 বছর 150 বছরের যে ফারাক, এই 150 বছরের ফারাকের ভেতরে তাদের চিন্তা, চেতনা, মানসিকতা 1 ইঞ্চিও রদবদল হয় নাই। তারা এখনো আয়ামে জাহিলিয়াতেই আছে। তাদের চিন্তায় এবং চেতনায় এই শিশুদের জন্য, এই নারীদের জন্য কোনো শ্রদ্ধা নেই। তারা এখনো বলে নারীকে তার স্ত্রী, হাজব্যান্ড বিক্রিও করতে পারবে, তিনি তার হুকুমের বাইরে যেতে পারবেন না, তিনি তার দাসের মতো, গোলামের মতো। এই রকম ডেরোগেটরি ওয়াজ যখন একটা সমাজ ব্যবস্থায় নারীর বিরুদ্ধে হয়, সেই সমাজ ব্যবস্থায় নারীকে রক্ষা করার জন্য এই গোষ্ঠী কখনো কোনো ভূমিকা রাখতে পারবেন না। খেয়াল করে দেখেন, মুনাফিকের যে 3টা চিহ্ন, তারা যা বলবে মিথ্যা বলবে, তারা যা বলবে মুখে, অন্তরে সেটা বিশ্বাস করবে না। খেয়াল করে দেখেন, জামাত কদিন আগে এই নির্বাচনের 12 ফেব্রুয়ারির নির্বাচনের আগে প্রকাশ্যে দেশি বিদেশি সাংবাদিকদের কাছে বলেছে যে আমরা ক্ষমতায় গেলে আমরা শরিয়া আইন এই দেশে কায়েম করব না, প্রতিষ্ঠা করব না, চালু করব না। আর সেই জামাত এখন সেটা যে মিথ্যা বলেছিল, এখন সেটা আমরা প্রকাশ পেল কিভাবে? তারা এখন বিএনপির কাছে শরিয়া আইন চায়। এক, দ্বিতীয়, শরিয়া আইন কিসের জন্য? ওই ধর্ষকদের বিচার করার জন্য। আবার নিজেরা কিন্তু চালু করবে না বলে বলেছে। তাহলে এখানে মিথ্যা বলা এবং প্রতারণা করা, এই দুইটা কিন্তু আপনারা মিলিয়ে দেখতে পারেন। এটি আমার কথা নয়। তাই বলছি, এই শিশুদেরকে রক্ষা করতে হলে এই ফ্যাক্টরিগুলাকে, মাদ্রাসা নামের এই ফ্যাক্টরিগুলাতে শিশুদেরকে থাকার যে ব্যবস্থা, সেটা বন্ধ করে দিতে হবে এবং ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাতে হবে প্রত্যেকটা মাদ্রাসায়, যেন এই নরপিশাচরা এই শিশুদেরকে হত্যা, দর্শন না করতে পারে। আর রামিসাকে যে হত্যা করেছে,
আমি বিশ্বাস করি তার বিচার এই জমিনে দ্রুত বিচারের মাধ্যমে সমাপ্ত হবে। চিটাগংয়ে দর্শন হচ্ছে, তারপরে মাগুরাতে দর্শন হচ্ছে, মানে এই ধর্ষণটা এমনভাবে বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? কারণ সমাজে হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি, চাঁদাবাজি এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ ডক্টর ইউনূসের 18 মাসের শাসনে এটাকে যে মবের রাজত্বে তৈরি করা হয়েছিল, সেই মব এখন আর সামলানো যাচ্ছে না, সেই দৈত্য এখন আর সামলাতে পারছে না বিএনপির সরকার। এবং সবচেয়ে বড় যে বিষয়টি খেয়াল করার মতো সেটি হচ্ছে বাংলাদেশে প্রগতিশীল যে আধুনিক মানসিকতা সম্পন্ন যে দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ মাঠে না থাকলে এই মৌলবাদী গোষ্ঠী, এই চাঁদাবাজ, এই সন্ত্রাস, এই ছিনতাইকারী, এই আইন অমান্যকারীরা, রাষ্ট্রবিরোধীরা রাষ্ট্রটাকে খেয়ে ফেলবে। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে এখন দায়িত্ব নিয়ে রাজনীতির মাঠে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে হবে, তা না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি অস্তিত্ব হারাবে। গত কয়েকটা দিন অনেকগুলো শিশু ধর্ষণের ঘটনা পুরো বাংলাদেশকে বিচলিত করেছে। এগুলোকে অনেকে অনেক দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন। আমাদের দেশে অপরাধ তো প্রতিনিয়ত হয়, কিন্তু এই অপরাধগুলোর একটা বিশেষ অর্থ আছে, বিশেষভাবে আমাদের আতঙ্কগ্রস্ত হওয়ার কারণ আছে। সেই কারণগুলো ব্যাখ্যা করার জন্যই আমি এই ভিডিওটা করছি। রামিসা নামে যেই মেয়েটিকে মেরে ফেলা হলো এবং যেভাবে সেটা হলো সেটা এতটাই রোমহর্ষক, এবং এই ঘটনা দেখে অনেকে এটাকে যে বাংলাদেশের 24-এ জঙ্গি উত্থান যারা ঘটিয়েছে সেই বিদেশি শত্রু এবং দেশি স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গি শ্রেণী, তাদের একটা ম্যাটিকুলাস ডিজাইনের অংশ কিনা, কিংবা নতুন করে তারা দেশে অরাজকতা তৈরি করার ক্ষেত্র প্রস্তুত হিসাবে এই কাজগুলা করছে কিনা, এই নিয়ে অনেকে মন্তব্য করছেন এবং অনেকে ভাবছেন যে এটা এভাবেই করা হচ্ছে। এবং এই ধরনের সন্দেহের যথেষ্ট অবকাশ আছে। তবুও আমি সাধারণত সন্দেহ এবং স্পেকুলেশন জনিত বিষয়গুলা এড়িয়ে আপনাদের জন্য কিছু কথা বলি। দেখুন, বর্তমান সময় যে কোনো অপরাধ যেমন জাতিকে অনেক বেশি অস্থির করবে, তেমনি অপরাধও বেড়ে যাবে। এর কারণ হলো বাংলাদেশে 2024-এ যেই অন্যায় শুরু হয়ে গেছে, সেটাই কিন্তু জাতির উপর একটা আপনার ধর্ষণ আসলে ধর্ষণ বিষয়টা কি? ধর্ষণ বিষয়টা তো নিপীড়ন। এই নিপীড়নের সর্বোচ্চ পর্যায় হলো ফিজিক্যাল ধর্ষণ, এবং সেটা যদি বাচ্চাদের উপর করা হয়, যেটা আমরা গত 4-5 দিনে দেখলাম। চিটাগংয়ে দেখলাম, আমরা সিলেটে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে একটা বাচ্চা মেয়েকে তার পিতা ধর্ষণ করেছে। অবশ্যই এই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে, কিন্তু এবার নতুন ফেনোমেনা হিসাবে এসছে যে এগুলো সব ছাত্র শিবির, জামাত, এরাই এই জিনিসগুলা করছে। এটাই কিন্তু সন্দেহটা বাড়িয়ে দিচ্ছে যে হঠাৎ করে জামাতে ধর্ষক এত বেড়ে গেল কিনা। কিন্তু আসলে জামাত রাজনীতিটাই তো ধর্ষক তৈরি করার একটা রাজনীতি। সেই বিষয়টা অনেক ব্যাপক আলোচনা, আজকে সেই দিকে যাব না। যেটা বলছিলাম সেটা একটু চিন্তা করুন। এই 2024-এ রাষ্ট্র একটা নিপীড়ক গোষ্ঠীর হাতে পড়েছে। সেই নিপীড়ক গোষ্ঠী কেমন দেখুন। এই শিশুগুলা বা মাদ্রাসায় যখন ছোট ছেলেরা ধর্ষণের শিকার হয় ফিজিক্যালি, সেটাকে আমরা ধর্ষণ মনে করি। কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশে 2024 সালের পর যেই ধরনের আপনার সাইকোলজিক্যাল নিপীড়ন চলছে, মনস্তাত্ত্বিক নিপীড়ন চলছে, সেইটাকেও আমাদের কিন্তু এর সাথে প্রাসঙ্গিকভাবে বিবেচনা করতে হবে। আমি যখন এমনকি এনসিপিতে যেই মেয়েগুলো আছে, মনে করেন এদের নাম আমি যদি মনে করতে পারি, একটা ডাক্তার তাসনিম, সামান্তা, এমনকি এই যে নীলা ইসরাফিল নামে একটা উন্মাদিনী তরুণী, এদেরকে আমি যখন ফেসবুকে দেখি বা এদের চেহারা দেখি, এদেরকে যখন আমি টকশো করতে দেখি, আমি কিন্তু নিপীড়িত বোধ করি। এখন আপনি বলতে পারেন আমি যেভাবে কথাগুলো বলছি, আমার কথা শুনেও তো ওই মেয়েগুলি নিপীড়ন বোধ করতে পারে। হ্যাঁ, করতে পারে, কিন্তু আমি তো দিচ্ছি প্রতিষেধক।
বিষ যেমন তিতা, বিষের প্রতিষেধকও কিন্তু তেমন তিতা। এবং এই মানসিক অবস্থা কিন্তু আপনার, এটাও এক ধরনের কিন্তু ধর্ষণ। আপনারা হয়তো জিনিসটাকে, কথাটা শুনে একটু অবাক হচ্ছেন, তাহলে আপনারা কথাটা মিলিয়ে ওই মির্জা আব্বাস সাহেবের অবস্থাটা চিন্তা করে দেখুন তো। নাসির উদ্দিন পাটোয়ারি নামে যেই টোকাই আত্মঘাতী সন্ত্রাসী মির্জা আব্বাস সাহেবকে অসুস্থ করে হাসপাতালে পাঠালো, কত বড় ধর্ষণ চালিয়েছে এই একটা টোকাই মির্জা আব্বাসের মতো বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদের উপর। এটা কি আপনারা চিন্তা করে দেখেছেন? সবার উপরে তো বড় নিপীড়ক কিন্তু ইউনূস যে 500 শিশু মেরে ফেললো, এটা নিয়ে বাংলাদেশের মানুষের কি কোনো ধরনের আপনার সত্যিকারের প্রতিক্রিয়া আছে? হয়তো ক্ষোভ আছে, চাপা, কিন্তু তারা তো সেটা মেনে নিচ্ছে। ইউনূস নাকি তারেক রহমান সাহেবের সাথে আর্জি নিয়ে গেছেন, নতুন ব্যবস্থা, তার জন্য প্রোটেকশন, তাকে নিয়ে কিছু করা যাবে না, এবং সে রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছে। ইউনূস নিয়ে আমি এর পরের ভিডিওটা করব। এখানে শুধু এটুকুন বলে রাখি, ইউনূস যে এত অপরাধ করার পরও, বাংলাদেশের এত মানুষের ক্ষোভ ক্রোধ সৃষ্টি করার পরও সে যে একেবারে আপনার কোনো রকম প্রতিক্রিয়াহীন জীবনযাপন করছে, তাকে যে এগুলো অন্তত বাইরে থেকে স্পর্শ করছে না, সে যে বাংলাদেশের এতগুলো শিশু হত্যার কারণ হয়েও একটা প্রকাশ্যে বিবৃতি দেওয়ারও প্রয়োজনীয়তা বোধ করছে না, এটাও কিন্তু একটা বড় ধর্ষক মানসিকতা। আমরা এখন জাতিগতভাবে এটারও কিন্তু শিকার। সবচেয়ে বড় যে জিনিসটা হয়ে গেছে, কেন এই ধর্ষণ সহ সমাজের নানান অপরাধ আমাদেরকে এখন অনেক বেশি বিচলিত করার কারণ আছে, সেটা হলো যে বাংলাদেশে কিন্তু সত্যিকার অর্থে কোনো প্রতিষ্ঠিত সরকার আর 2024-এর জুলাই জঙ্গি উত্থানের পর থেকে কার্যকর নাই। হ্যাঁ, তারেক রহমান সাহেবের সরকার এসছেন, কিন্তু এই সরকারটা কিভাবে এসছে? এই সরকারটা এসছে আপনার এমন একটা নির্বাচনের মাধ্যমে, যে নির্বাচন আয়োজিত, যে নির্বাচন আপনার মেকানাইজড, যে নির্বাচন ব্যবস্থা করা একটা নির্বাচন, এবং যে নির্বাচনের সবচেয়ে বড় যেটা কথা, সেটা হলো বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষজনকে যে নির্বাচনের বাইরে রেখে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী এবং সাবেক মুসলিম লীগ সহ যারা এই বিএনপি, জামাত, এনসিপি করে, তাদের মধ্যে একটা ক্ষমতার বন্টন হিসাবে এই নির্বাচনটা হয়েছে। এই নির্বাচন হওয়ার পরে তারেক রহমান যে সরকার গঠন করেছেন, একেবারে গঠনের দিক থেকে এটা অত্যন্ত দুর্বল একটা সরকার, এবং আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি পর্যায়ক্রমে। বিশেষ করে বাংলাদেশের পুলিশ বাহিনীকে যেভাবে হত্যা করা হয়েছে, পুলিশ বাহিনীর সদস্যদের, এবং পুলিশের মনোবল যেভাবে ভেঙে দেওয়া হয়েছে, এবং পুলিশ হত্যা সহ সবকিছুতে সেনাবাহিনী যেভাবে পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে জঙ্গি স্বাধীনতা বিরোধীদের সহায়তা দিয়ে গেছে, এই পুরো জিনিসটা কিন্তু বাংলাদেশের মানসিক জগতে বড় ধরনের একটা দুর্বলতা ঘটিয়েছে। এমন একটা অবস্থা যখন একটা রাষ্ট্রে তৈরি হয়, নতুন নতুন অপরাধ যেমন বাড়ে, অপরাধ প্রবণতা যেমন বাড়ে, আবার মানুষের অনিশ্চয়তা বাড়ে, তেমনি যে ধরনের আপনার শাসকরা থাকে, তারা কিন্তু এগুলো কোনো ব্যবস্থা নিতে পারে না। বিপরীতে আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কথা চিন্তা করুন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে শেখ হাসিনার নির্বাচনে তো বিএনপি আসে নাই ইত্যাদি, সেই তর্কটা আমি মেনে নিয়েও বলতে পারি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বিএনপিকে নির্বাচনে আসতে নাও দেয়, সেই তর্কে আমার বিশাল কথাবার্তা আছে অনেক, সেগুলো আমি এখানে বলছি না। তারপরেও সেটা ছিল মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, অর্থাৎ যে সরকারের পক্ষে আপনি অনুভব করুন বা না করুন, ছিল আপনার ইতিহাস, ছিল মানব সভ্যতার শক্তি। এই দুইটা শক্তি থাকাতে আপনি দেখবেন শেখ হাসিনা সরকারের আমলে একটা কম করে হলো বিদেশি বিনিয়োগ ছিল, বিদেশিদের সাথে একটা আত্মমর্যাদাশীল সম্পর্ক ছিল। এগুলো সব কিন্তু বর্তমান তারেক রহমান সরকারের আমলে ভেঙে পড়েছে। তারপরেও মানুষ এই জিনিসটাকে, বর্তমানে বাংলাদেশের দুরবস্থা, এটাকে সহ্য তো করছেই। এটাই আসলে স্বাধীনতা বিরোধীদের বিজয়, কারণ তারা মানুষকে শিখাতে পেরেছে ওয়াজ মাহফিল সহ বিভিন্ন কায়দা কানুন করে যে বাংলাদেশের একমাত্র শত্রু এবং একটা ফ্যান্টাসির শত্রু হইল ভারত। ভারতকে যারা ঘৃণা করে, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় রাখার জন্য যেই কোনো ধরনের আপনার কৃচ্ছ এই বাংলাদেশের মানুষকে সাধন করতে হবে, সেই সাধনটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন করছে। কিন্তু কথা হলো, দীর্ঘমেয়াদে এটা কি বাংলাদেশের মানুষ করবে? সেটা দেখার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে। গত কয়েকটা দিন অনেকগুলো শিশু ধর্ষণের ঘটনা পুরো বাংলাদেশকে বিচলিত করেছে।
এগুলোকে অনেকে অনেক দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন। আমাদের দেশে অপরাধ তো প্রতিনিয়ত হয়।